ভূত আছে এটা যেমন বিশ্বাসযোগ্য নয়, তেমনি ভূত নেই এও জোর গলায় বলা যায় না। আমাদের জীবনেও এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা সবসময় আমাদের ভাবিয়ে তোলে। তবে কিনা বাজি রেখে কাউকে ভূত দেখানো যায় না বা ভূতের অস্তিত্ব প্রমাণ করানো যায় না। এইসব ব্যাপার স্যাপার যখন হয় তখন হঠাৎ করেই হয়। আজকে যে ঘটনাটি আপনাদের বলবো তা আজ থেকে প্রায় 20 বছর আগে সুমনের সাথে ঘটেছিল। তবে সেই ঘটনা হাজার চেষ্টা করেও সে আজও ভুলতে পারেনি। ছোটবেলা থেকেই সুমন খুব সাহসী। সদ্য তার স্কুলের পরীক্ষা শেষ হওয়াতে সে গ্রামে তার মামার বাড়ি যায়। সে গ্রামটি অনেক পুরনো এবং নানা রহস্যে ভরপুর ছিল। গ্রামের প্রান্তে ছিল একটা দিঘি, যেটাকে সবাই বলতো অভিশপ্ত দিঘি। গ্রামের লোকেরা বলতো এই দিঘিটি অভিশপ্ত। সন্ধ্যার পর ওখানে যারা যায় তারা আর বেঁচে ফেরে না। এই কাহিনী বহুদিন ধরেই লোকমুখে প্রচলিত ছিল। গ্রামবাসীরা তাই সন্ধ্যার পর দিঘির দিকে যেতে সাহস পেত না, কারণ তারা জানতো সেখানে আছে কোনো এক অদৃশ্য অশুভ শক্তির বাস। সেখানে গেলে তারা বিপদে পড়তে পারে। সুমন যেহেতু শহরের আধুনিকতা নিয়ে বড় হয়েছিল, তাই এসব ভুতুড়ে গল্প সে বিশ্বাস করতে পারেনি। সে গ্রামে ঘুরতে গিয়েছিল, তাই এসবে বেশি পাত্তা না দিয়ে সে তার মামার ছেলে তন্ময়ের সাথে গ্রামের নিরিবিলি পরিবেশে ছুটি কাটানোর পরিকল্পনা করতে থাকে। কিন্তু কোনো এক অজানা কারণে ওই দিঘিটাকে নিয়ে তার মনে এক কৌতূহল তৈরি হয়। সারাদিন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেও তার মাথার ভিতরে ওই দিঘির কথাই ঘুরপাক খেতে থাকে। তাই আর থাকতে না পেরে সে তন্ময়কে বলল, আমাদের একবার ওই দিঘিটা গিয়ে দেখা উচিত। প্রথমে তন্ময় যেতে না চাইলেও সুমনের বারংবার জোড়াজুড়িতে সে অবশেষে রাজি হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে সুমন তন্ময়কে নিয়ে দিঘির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামের প্রান্তে অবস্থিত দিঘিটা ছিল বেশ নির্জন এবং ভুতুড়ে। চারিদিকে ঘন গাছপালার জন্য দিঘিটাকে ঘিরে যেন একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছিল। চল দেখি কি আছে ওই দিঘিতে, সুমন হঠাৎ করে তন্ময়কে বলল। তন্ময় কিছুটা ভয়ে ভয়ে বলল, আমরা কি সত্যি ওখানে যাব? সবাই তো বলে দিঘিটা নাকি অভিশপ্ত। সুমন তার এই কথা শুনে হাসতে হাসতে বলে উঠল, আরে গ্রামের লোকেরা যা বলে সবকিছু কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। এরপর তারা দিঘির একদম কাছে গিয়ে দাঁড়ালো। দিঘির জল শান্ত, স্থির এবং ঘন কালো ছিল। তন্ময় হঠাৎ চমকে উঠে বলল, দেখো, দিঘির মাঝখানে কেমন যেন দুটি ছায়া দেখা যাচ্ছে। সুমন হেসে তন্ময়কে বলল, ওটা সে জলের প্রতিফলন, তুমি অযথা ভয় পাচ্ছ। কিন্তু তন্ময়ের চোখে ভয় আর অস্বস্তি স্পষ্ট ফুটে উঠেছিল। দিঘির দিকে তাকিয়ে সুমনেরও মন যেন বলছিল তাদের সাথে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা হাসতে হাসতে দিঘির জলে কিছু পাথর ছুঁড়ে মারল। পাথর জলে পড়ার সঙ্গে সঙ্গে তারা শুনতে পেল কারা যেন জলের নিচ থেকে ভয়ঙ্কর চিৎকার করছে। ওটা কি ছিল? তন্ময় আতঙ্কিত গলায় বলল। সুমন বলল, ওটা হয়তো বাতাসের শব্দ ছিল, যদিও তার মনেও একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি হচ্ছিল। এরপর তারা ওখান থেকে বাড়ি ফিরে আসে। তবে তারা খেয়াল করলো না যে ওই দিঘির ভিতর থেকে দুটি কালো ছায়া বেরিয়ে এসে তাদের পিছন পিছন যেতে থাকলো। পরের দিন সকাল থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। সুমন ও তন্ময় যখন সকালে ঘুম থেকে উঠল, তাদের সারা শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করলো। মনে হচ্ছিল তাদের কাঁধে যেন কেউ চেপে বসে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে তারা দেখতে পেল তাদের ঘাড়ের দুই পাশে দুটি হাতের দাগের ছাপ, যেন কেউ শক্ত করে তাদের ঘাড় চেপে ধরে আছে। তারা দুজনেই বুঝতে পারল তাদের সাথে খারাপ কিছু ঘটে গেছে।
তন্ময় তখন বলল, আমাদের গত রাতে ওই দিঘিতে যাওয়া উচিত হয়নি। আমার মনে হয় আমরা কোনো বিপদে জড়িয়ে পড়েছি। সুমনও একটু চিন্তিত হয়ে বলল, আমারও তাই মনে হয়। কিন্তু সেই রাতেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে তারা যখন ঘুমিয়েছিল, তখন তাদের ঘরের জানালা হঠাৎ খুব জোরে শব্দ করে খুলে গেল এবং জানালার বাইরে থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করলো। তারা ঘুম থেকে উঠে দেখতে পেল জানালার বাইরের দিকটা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে, আর সেই ধোঁয়ার মধ্যে দিয়ে একটা ছেলে ও একটা মেয়ের অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের শরীর ছিল জলে ভেজা আর চোখগুলি ছিল লাল। তাদের দুজনের মুখেই লেগেছিল ক্ষোভে ভরা এক পৈশাচিক হাসি। তারা দুজনেই ভয়ে চিৎকার করে উঠল। তাদের চিৎকার শুনে সুমনের মামা তাদের ঘরে চলে আসে। এরপর তারা তাকে সব ঘটনাই খুলে বলে। সমস্ত কিছু শুনে তিনিও জানালার বাইরে তাকাতেই ওই কালো ধোঁয়া দেখতে পেলেন। পরের দিন তারা সবাই গ্রামের এক প্রবীণ পুরোহিতের কাছে চলে যায়। পুরোহিত তাদের সমস্ত কথা শুনে বললেন, তোমরা যা দেখেছিলে তা মিথ্যে নয়। অনেক বছর আগে এই গ্রামে মধু ও মালতী নামে এক ছেলে ও এক মেয়ে ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু মধু খুব গরিব হওয়ায় মালতীর পরিবার এবং গ্রামবাসীরা তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। মনের দুঃখে তাই তারা একদিন ওই দিঘির জলে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। সেই থেকে তাদের আত্মা এই দিঘিতেই আটকে আছে। তারা মুক্তি চায়, কিন্তু কারো কোনো উপায় জানা নেই। তোমরা দিঘির জলে পাথর ছুঁড়ে তাদেরকে কষ্ট দিয়েছ, তারা এখন তোমাদের পিছনে পড়ে আছে। তারা হয়তো তোমাদের ক্ষতি করতে চাইবে, তোমরা সাবধানে থেকো। এসব কথা শুনে সুমনের মামা তাকে জিজ্ঞাসা করলে, তাহলে আমরা কি করব? এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? পুরোহিত আবারও বললেন, একটা উপায় আছে, তবে তাতে কোনো কাজ হবে কিনা জানি না। তোমাদের আবারও ওই দিঘিতে যেতে হবে এবং তাদের আত্মাকে শান্ত করতে হবে। তাদের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের আত্মাকে মুক্তি দিতে না পারলে তোমাদের জীবনেও অশান্তি নেমে আসবে। ওই দিন রাতে সুমন ও তন্ময় কিছু গ্রামবাসীদের নিয়ে সাহস করে আবার ওই দিঘির কাছে যায়। চারিদিকে তখন ঘন অন্ধকার নেমে এসেছিল। তারা সবাই দিঘির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে শুরু করলো। পুরোহিতের কথা মতো সবাই বলল, মধু ও মালতী, আমরা তোমাদের মুক্তি দিতে এসেছি। তোমাদের কষ্টের কথা আমরা বুঝতে পেরেছি। আমরা ভুল করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। হঠাৎ করেই দিঘির জল থেকে প্রচুর ফেনা উঠতে শুরু করলো। জলের মধ্যে থেকে তারা সবাই মধু ও মালতীর আত্মাকে বেরিয়ে আসতে দেখল। কিন্তু এবার আর তাদের আগের মতো ভয়ঙ্কর দেখাচ্ছিল না। তাদের মুখে ছিল শান্তির ছাপ। কিছুক্ষণ পর তারা আবার ধীরে ধীরে দিঘির জলে মিশে যেতে লাগলো, আর দিঘির জল অদ্ভুতভাবে স্বচ্ছ ও শান্ত হয়ে গেল। সবাই বুঝতে পারল তারা মুক্তি পেয়েছে। তারা ফিরে এসে বৃদ্ধ পুরোহিতের কাছে সব জানালো। তাদের কথা শুনে বৃদ্ধ বললেন, তোমরা একদম ঠিক কাজ করেছ। দিঘির অভিশাপ এখন শেষ হয়েছে। এই গ্রামে এখন আর কোনো অশান্তি থাকবে না। সকল গ্রামবাসীরাও বুঝতে পারল ওই দিঘি শুধু অভিশপ্ত ছিল না, ওটি ছিল একটি ত্যাগ ও একটি ভালোবাসার কাহিনী। তারপর থেকে প্রতি বছর গ্রামবাসীরা তাদের মৃত্যু দিনটিকে ভালোবাসার ও ত্যাগের দিন হিসেবে পালন করতে শুরু করে।